7, 6, 5, 4, 3, 2, 1, 0. নমস্কার। আজকের এই লাইভ শো শুরু করার আগে গুড ইভিনিং আমি বলছি না, তার অবশ্য একটা কারণ রয়েছে। সেটা অনেকেই হয়তো গেস করতে পারছেন, আমাদের পোস্টারে অলরেডি দেওয়া ছিল। তার কারণটা অনেকেই জানেন, অলরেডি অনেকে জয়েন করছেন। বন্দনা চৌধুরী, মৌসুমী মণ্ডল, নীলাভ রয়, আচ্ছা সকলে গুড ইভিনিং বলছে। হ্যাঁ, গুড ইভিনিং। আমার ভিউয়ার্স যারা রয়েছে এখানে, আমাদের পেজে যারা দেখছেন, নিয়মিত শ্রোতা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য তো অবশ্যই গুড ইভিনিং। তবে আজকে আমাদের মাঝে এমন একজন আছেন, তিনি প্রায় 15,000 কিলোমিটার দূরে বসে রয়েছেন এখন লাইভে, এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই বিষয়ে তাকে নিয়েই। তিনি নিজের মুখেই জানাবেন সেই বিষয়টা, যেটা পোস্টারে নেই এবং আমরাও এর আগে জানাইনি তার ব্যাপারে। তা আমি কিছুটা বলে নিই সেই বিষয়টা, যে তোমরা জেনে আরো বেশি আনন্দ পাবে, তোমাদের গর্বটা আরো বেশি হবে আজকে। যে আজকে যে আমাদের মাঝে আছেন, যিনি আছেন, তিনি আমাদের স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র, এবং আমার তো বিশেষ করে আরো বেশি মানে গর্ববোধ হচ্ছে বলতে, যে তিনি আমার সহপাঠী। তা আজ তিনি সুপ্রতিষ্ঠিত, তিনি গবেষণার কাজে যুক্ত। সেসব গবেষণার আলোচনা তো আসবেই, তিনি নিজের মুখেই বলবেন তিনি কি নিয়ে গবেষণা করছেন। মানে আর কি, আর বেশি কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে তাকে একবার ওয়েলকাম করে নিই। গুড ইভিনিং সবাইকে। আমার নাম সুবীর বিশ্বাস, আমি দেবাদিত্য সহপাঠী। প্রথমেই দেবাদিত্যকে অবশ্যই ধন্যবাদ। আর আমি যেটা প্রথমেই বলতে চাই, এই যে পেজে আমরা এই মুহূর্তে লাইভ, এই পেজ আমি বেশ কিছুদিন থেকে ফলো করছি, এবং এটা বলতে আমি বাধ্য যে মানে বহরমপুর জেএন একাডেমির যে প্রাইমারি সেকশনে যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন, তারা একটা এক্সাম্পল সেট করছেন এই মুহূর্তে টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট লিস্ট, এবং আমার বিশ্বাস এটা গোটা ভারতের জন্যই। যেভাবে ওনারা প্রত্যেকদিন লাইভ সেশন করে পড়াচ্ছেন এবং ইন্টারাক্ট করছেন বাচ্চাদের সাথে, এটা ইমপেকেবল এবং ইম্যাকুলেট একটা এক্সাম্পল। তো সেটা প্রথমেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটু ইন্টারাপ্ট করছি এখানেই, যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি সম্বল গতি মণ্ডল মহাশয়, তিনি আমাদের হেড টিচার। স্পেশালি উনি অত্যন্ত উদ্যোগী একজন মানুষ। উনি আমাদের যেভাবে অনুপ্রেরণা যোগাচ্ছেন সবসময়, প্রত্যেকটা কাজে যেভাবে আমাদের মোটিভেট করছেন, তার জন্য স্পেশালি ওনাকে থ্যাঙ্কস। হ্যাঁ বল। আর এইটুকুই বলার, আমি অবশ্যই বহরমপুরের ছেলে এখনো মনে করি। আমি যদিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকেছি, একদম প্রাইমারি পড়াশুনো আমার খ্রিস্টীয় বাণীপীঠ বলে একটি স্কুলে, এখন যেটা মোহন সিনেমা এখন আর নেই, তো মোহন সিনেমার পাশে গলিতে ছিল, সেই স্কুলও এখন আর নেই, স্মৃতিগুলো আছে সেখানে পড়াশুনো। তারপরে ক্লাস 5-এ জেএন একাডেমিতে যাওয়া, এবং ক্লাস 12 অব্দি ওখানেই। তারপরে কলকাতায় চলে গেলাম, মাইক্রোবায়োলজিতে আমার গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্রাজুয়েট বায়োটেকনোলজি, তারপরে ডক্টরেট করলাম আমি বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে ক্যান্সার বায়োলজিতে, এবং ফাইনালি এদেশে এলাম পোস্ট ডক্টরাল রিসার্চের কাজে যুক্ত হয়ে। তো এই চলছে আর কি। হ্যাঁ, মানে মানে আমি কি বলবো, তুই এখন ঠিক কোন জায়গায় আছিস সেটা একটু জানা আমাদের।
এই এই শহরটার নাম হচ্ছে টাম্পা। আহ, অতটা পরিচিত নয়, যেটা পরিচিত শহর মায়ামি বা অরল্যান্ডো। হুম ফ্লোরিডা স্টেট, এটা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, ফ্লোরিডা স্টেটের শহরের নাম টাম্পা। এবং হুম আমি যে ইনস্টিটিউটে কাজ করি, এটা আহ, এটা হচ্ছে আমাদের এই ইউএসএ তে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তাদের একটা ক্যাটেগরি, আলাদা ক্যাটেগরি আছে, মানে একটা আলাদা সেট আপ আছে, যেটাকে বলা হয় ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এনসিআই। তাদের কিছু ডেজিগনেটেড কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার আছে, এবং হুম সেই ক্যান্সার সেন্টারগুলোর মধ্যে অন্যতম, প্রবাবলি নাম্বার 6 ইন দ্য নেশন। তো সেখানে একটা পার্ট হচ্ছে হসপিটাল, যেখানে বিভিন্ন রকমের ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট হয় এবং দেশ বিদেশ থেকে আসে। আর একটা পার্ট হচ্ছে রিসার্চ, যেখানে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে নতুন ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগ, নিউ থেরাপিউটিক অ্যাপ্রোচ, সেগুলো করা হয়। আচ্ছা, তা এই মানে আমাদের ইন্ট্রোডাকশন পর্বেই একটা কথা, মানে শুরুতে এতটা মানে কি বলবো ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে, এত বছর পর দেখা হচ্ছে তোর সাথে। তা গুড ইভিনিং তো বলবো না, শুনলাম মানে বললাম, শুরুতেই বললাম, তা গুড মর্নিং তোকে জানাতেই ভুলে গেছি এর মধ্যে। না, জাস্ট সে ঠিক আছে। কয়েক ঘন্টা হলো ওখানে, সকাল হলো, সকাল 9:30 সম্ভবত। তা তা সেই মোটামুটি আজকের ওয়েদারটাও বেশ ভালো, যা দেখা যাচ্ছে তোর ব্যাকগ্রাউন্ডে। তা একটু তুই ওয়েদারটা, তোর সামনে আমি জানি একটা লেক আছে এবং সেখানে কিছু কুমির টুমিরও ঘোরাফেরা করে, ওর কাছে যা শুনলাম, তুই একটু দেখা আমাদের। আচ্ছা, আহ, দেখা যাচ্ছে। বাহ, আচ্ছা, এইটা হচ্ছে অসাধারণ। আমার বাড়ির ব্যাকইয়ার্ড। এখানে এই লেকে অ্যালিগেটার্স আছে, ঠিক ক্রোকোডাইল নয়, অ্যালিগেটার্স। হুম হুম ওরা আসে মাঝে মাঝে। এই মুহূর্তে নেই। অ্যাকচুয়ালি হুম এখানে একটা নদী আছে, সেই নদী নাম হিলসবোরো। সেই নদী থেকে ওটা কানেক্টেড, এই লেকগুলো প্রত্যেকটাই। এবং আচ্ছা। মাঝে মধ্যে আসে এখানে, রোদে গা শুকোয়। প্রচুর কচ্ছপ আছে হুম এই জলটার মধ্যে। তো আচ্ছা। এই হচ্ছে। বাহ, আর বেশ আমার এই দারুণ, বাগান, মানে একদম তোর বাড়ির সামনেই লেকটা। হ্যাঁ এই বাগান, এই বাগানটা ঠিক আমার বাড়ির পেছনে, ঠিক তার পাশেই আচ্ছা আচ্ছা লেকটা। এরকম অনেকগুলো লেকের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সামনেও তো অনেক ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি দূরে। হ্যাঁ 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 হ্যাঁ, দূরে অনেকগুলো বাড়ি আছে, এগুলো সবগুলোই প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট। আচ্ছা তো আচ্ছা। এই আর কি। এটা কমিউনিটিটা অনেকটা বড়। তো এইরকমই এখানে কাকু। সবগুলো সেট আপ মোটামুটি, মানে এখানে মাল্টি স্টোরি বিল্ডিং খুব বেশি হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখ স্ক্রিনে। হুম, এক মিনিট। কাকু কাকিমাকেও সম্ভবত আমরা পেয়ে গেছি সাথে। আচ্ছা, দেখ। দাঁড়া, আমি আসতে পারিনি। Wait. আচ্ছা, বাবা আজকেই খুব ভালো। এটা একটা মানে বাবা আজকেই ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছে, জাস্ট এটা দেখবে আরে, বলে। তো এটা বিশাল বড় পাওনা আমাদের, হ্যাঁ, শুধুমাত্র এই না অনুষ্ঠানের জন্য উনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। অসাধারণ, মানে না না, সেটা যাই কি হোক। বলবো আর। তো হ্যাঁ, আলোচনায় আসা যাক। বল। আর মানে আলোচনা কি, মানে এই 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 ব্যাপারগুলো, মানে এখনো বাস্তবে আছি আমরা, এটাও ভাবতে কেমন লাগছে আর কি। এত দূরে থেকে তুই আছিস ওখানে, মানে এই বিষয়গুলো কেমন একটু মানে দেখে মনে হয় যে না ঠিক আছে, না বাস্তবে আছি, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যেন অলৌকিক। এখানে সন্ধেবেলা, আর ওখানে জাস্ট সকাল হলো, এবং তাও রোববার হলো জাস্ট। তোদের হাতে এখনো কতটা টাইম, আর আমাদের রোববারটা জাস্ট শেষ করতে চলেছি আমরা। আরেকটা কথা হ্যাঁ, বলি আমাদের ভিউয়ার্স যারা আছেন এক্ষুনি দেখছেন, যে ওকে প্রতিদিনই প্রায় ইনস্টিটিউটে যেতে হয়, এবং আজকেও যেতে হবে। কিন্তু এই আজকের যে লাইভ শোটা চলছে, এটার জন্য কিন্তু ও আজকে বলছে আমি জাস্ট কিছু দেরি হলেও আমার কোনো অসুবিধে নেই। তা এটাও কিন্তু আজকে আমাদের অনেকটাই ওর কাছ থেকে অনেকটা পাওয়া, এই ব্যাপারটাতেও আমাদের মানে থ্যাঙ্কস তোর। তুই এতটা বিজি শিডিউলেও যে আমাদের জন্য সময়টা বের করেছিস, তার জন্য তোকেও একটা থ্যাঙ্কস। বন্ধু হিসেবে থ্যাঙ্কস জানানোটা উচিত না, কিন্তু তাও না আমি না, তোকে এটা তো, জানাচ্ছি। এটা আহ, অবশ্যই আমাদের মানে কর্তব্যের মধ্যে আজকে পড়ে, কারণ
বাচ্চারা দেখছে এবং নিশ্চয়ই। তার বাচ্চারা বাবা মায়েরা। বিশেষ করে আজকের যে শোটা, যারা মেন অডিয়েন্স আমাদের, যে ভিউয়ার্স যারা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চা, বড়রাও রয়েছেন, তাদের বাবা মারাও রয়েছেন। তা এই কারণে আরো বেশি তোকে আমন্ত্রণ জানানো, যে মানে তোর যে লাইফ স্টোরি, তোর যে জার্নি, সেটা সেটা আমার মনে হয় সকলের সামনে তুলে ধরাটা দরকার। সেটা আমাদের পেজের মাধ্যমেই হোক না কেন। যে বিষয়গুলো হয়তো সচরাচর কখনো সামনে আসে না, কারণ আমাদের স্কুল থেকে এমনও অনেক প্রাক্তন স্টুডেন্ট রয়েছে, ছাত্ররা রয়েছেন, তারা গোটা বিশ্বে কোথাও না কোথাও অনেক অবশ্যই। গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু রয়েছেন, কিন্তু আমরা শুধুমাত্র প্রচারের অভাবে তাদেরকে জানতে পারি না, তাদের সাথে কোনো যোগাযোগ হয় না। অথচ তাদের তারা যে রোল প্লে করছে সেই সমস্ত জায়গায়, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে অনুপ্রাণিত করবে, এবং সেটা প্রত্যেকটা মানুষের, বিশেষ করে এই সময় যারা ছাত্র জীবন যাদের, তাদের জানাটা খুব দরকার। আরো আরো বিষয়টা আমি জোর দেবো এই কারণে যে সুবীর একটা সরকারি স্কুল থেকে কিন্তু উঠে এসেছে। এর পেছনে কিন্তু অবশ্যই। কোনো রকম প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুল বা খুব বেশি কোনো কি বলবো হাই প্রোফাইল ব্যাপারগুলো, সেগুলো কিন্তু নেই। খুব সাধারণ ঘর থেকে, খুব সরকারি স্কুল থেকে উঠে এসে আজকেও সাফল্যের শীর্ষে কিন্তু পৌঁছে আছে এবং সুপ্রতিষ্ঠিত। আজকে সেই কথাগুলো আমরা ওর মুখ থেকেই শুনবো। হ্যাঁ, এবার বল। একদমই একদমই, মানে আমার পুরোটাই হুম। ছোটবেলাটা তো পুরোটাই সরকারি তো বটেই, এবং খুব সাদামাটা আমাদের, আমি বলে নয়, আমাদের হুম। সাথে যারা, মানে আমাদের সময়টাই অ্যাকচুয়ালি ছিল যখন এক্স্যাক্টলি প্রাইভেটাইজেশন ব্যাপারটা এক্স্যাক্টলি। কম ছিল, তখন হুম 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 প্রাইভেট স্কুলে পড়াটা একটা বিলাসিতার মতনই ছিল কিছুটা হলেও, হুম আমি হুম আমি যদি হুম ঠিক বুঝে হুম থাকি হুম। সেই বয়সে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি যে তখন সে অপশনটাই ছিল না যে প্রাইভেটে যাব না সরকারি জায়গায় যাব। এখন সে এক্স্যাক্টলি। অপশনটা আছে, কিন্তু হুম এখনো আমি এটা বলবো, আমি বিশ্বাস করি এটা, হুম যে আমি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য টিচার্স ইন প্রাইভেট অর্গানাইজেশনস এন্ড স্কুলস, হুম হুম আমার মনে হয় সরকারি জায়গায় যারা পড়াচ্ছেন তারা একটা 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 কঠিন কম্পিটিশনের মধ্যে থেকে জিতে কিন্তু জায়গাটা পেয়েছেন। তো তাদের যে মানে জ্ঞান, সেটাকে আমার মনে হয় খাটো করে দেখানো, এটা একটা সোসাইটির একটা জন্য খুব একটা ভালো মেসেজ নয়। হুম যতদিন অবধি হুম সরকারি, এই যে আমি যে দেশে থাকি, এই দেশে প্রাইভেট হুম। স্কুল, ছোটদের প্রাইভেট স্কুল হ্যাঁ ডাজ নট এক্সিস্ট, মানে এটা হ্যাঁ নেই। তো হ্যাঁ। এখানে সমস্তটাই স্কুলটা কিন্তু সরকারি, এবং সরকারি স্কুলেই কিন্তু বাচ্চাদের এই যে এই মুহূর্তে যে কোভিড এর জন্য বন্ধ, প্রত্যেক বাচ্চাকে হুম মানে যথাযথ সাহায্য করা, যার ল্যাপটপ নেই হুম তাকে ল্যাপটপ দেওয়া, সেটা ধনী দেশ বলে সম্ভব, সেটা অতটা আমাদের দেশে সম্ভব নয়। কিন্তু হুম বেসরকারি স্কুল ছোটদের কিন্তু নেই, হুম। অন্তত আমার জানা নেই। তো মানে সেটা পুরোটাই আমাদের ওখানে দেশে পুরো এডুকেশন সিস্টেমটাই সরকারি ওখানে, ক্লাস 12 অব্দি। ক্লাস আহ, 12 অব্দি। আচ্ছা। হ্যাঁ, তো সেইটা কিন্তু একটা, আমার মনে হয় যে একটা এক্সাম্পল ছিল আমাদের সময় অব্দিও, যে হুম আমরা বহরমপুরে যে পড়তাম, আমাদের টপ স্কুলগুলোর মধ্যে যে কম্পিটিশন হতো সব কিন্তু সরকারি স্কুল। হুম যখন আমি কলকাতায় মুভ করলাম গ্রাজুয়েশনের সময়, তখন আমি প্রথম বুঝলাম যে সরকারি স্কুল ওখানেও কিছু নামী সরকারি স্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, বালিগঞ্জ গভর্নমেন্ট, সেগুলো তো আছে, তার সাথে কিন্তু বেসরকারি স্কুলও কিন্তু প্রচুর ওখানে নামী। হুম তো হুম সেটা হুম আস্তে আস্তে আমার মনে হয় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তার একটা বড় কারণ বাবা মায়েদের। কারণ বাবা মায়েদের একটা নিশ্চয়ই। বিশ্বাস, যে দুটো বিশ্বাস, এক হচ্ছে যে সরকারি স্কুলে হয়তো ছেলে বা মেয়ে অতটা স্মার্ট হয় না, হুম সেটা টু সাম এক্সটেন্ট হয়তো কিছু ক্ষেত্রে ঠিক, আমি মানছি, কিন্তু স্মার্টনেসটা আমার মনে হয় ভেতরে থাকে, ঠিক আছে, ওটা বাহ্যিক স্মার্টনেসটা এক্স্যাক্টলি হয়তো বেসরকারি স্কুল তৈরি করে। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি বলা, ঠিক আছে। হুম তো হুম আমার যেটা দুটো জিনিস বলাই এই ইংরেজি বলার ব্যাপারটা নিয়ে, প্রথমত আমি তো করে কমে খাচ্ছি এদেশে, তো এখানে তো বাংলা বলি না, তো আর হুম আমার সঙ্গে কমিউনিকেট করতে কারো খুব একটা অসুবিধা হয় না। যেটা আমি চেষ্টা করেছি এই 3 বছরে, আমার যারা কলিগ, কেউ ফ্রান্সের, কেউ ভেনেজুয়েলা, কেউ আহ, স্পেন, কেউ ইতালি,
তাদেরকে একটা দুটো বাংলা শব্দ অন্তত শেখানো, যে অন্তত আমার জন্মদিনে শুভ জন্মদিন লিখে পাঠায়, সে ইংরেজি হরফেই লেখে কিন্তু পারে। তো সেটুকু চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশ কিন্তু ইংরেজি বলে না, ঠিক আছে? তাদের কিন্তু পড়াশুনো, থিসিস, পিএইচডিরও কিন্তু ইংলিশ নয়। সেটা স্পেন হোক, ফ্রান্স হোক, তারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই পড়ে। তো এইটা অতটাও বড় ব্যাপার নয়, সেটা আমার মনে হয়। কেন সেটা বাংলা জানতে চাইলে ভাষাকে তো জানা যায়। আমাদের ইউনেস্কো তো অলরেডি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষার তকমা তো দিয়েই দিয়েছে আমাদের বাংলা হ্যাঁ, ভাষাকে। হ্যাঁ, সেটা আমি দেখেছি একটা টিভি চ্যানেলে। সেই বিষয়টা তো রয়েছেই। মানে তা এ তো গেল আমাদের স্কুল জীবনের কথা। বললে তো সে তো এই ছোট্ট সময়ে, অল্প সময়ে সেটা কখনোই শেষ হবে না। একদমই না, একদমই না। তো মানে সেই আবেগে ভেসে যাব আর কি। সেই সেই সময়টাই ছিল একটা আলাদা। সেখানে সেই সেই শৈশবটা হয়তো এখনকার বাচ্চারা হয়তো পাবে না, কারণ কি বলবো, এখন তো যদিও টেকনোলজি নির্ভরই সবকিছু আমাদের। টেকনোলজি না থাকলে হয়তো তোর সাথে আমার দেখাও হতো না এই মুহূর্তে। তা হ্যাঁ বল, বলছি শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, তা এবার বলি যে তুই এখন যেখানে আছিস সেই হুম। জায়গাটা তো যেটা শুনলাম যে করোনার সম্ভবত রিসেন্টলি এপিসেন্টার হয়ে গেছে। একটা ওয়ান অফ দ্য হটস্পট। নিউ ইয়র্ক থেকে, হ্যাঁ, হটস্পট তোদের ওখানে শিফট করে গেছে। তা সেখানে কেমন ক্যালিফোর্নিয়ার দেখছিস পরে হ্যাঁ মানুষের অ্যাওয়ারনেস কিরকম দেখছিস? আছে। বিভিন্ন ধরনের মানুষের অ্যাওয়ারনেস বিভিন্ন রকম। আহ, হুম কেউ, কিছু কিছু মানুষ সত্যি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন, কিছু মানুষ একদমই নেননি। এটা হুম বোধহয় সব জায়গায়, এটা মানুষের সমস্যা। মানুষের সমস্যা, এটা কোন দেশের ব্যাপারটার থেকেও ব্যাপার হচ্ছে যে সে ব্যক্তিগত মানুষের অ্যাওয়ারনেস কি জায়গায়, এবং শুধু অ্যাওয়ারনেস দিয়ে বোধহয় ব্যাপারটা বিচার করা ঠিক নয়। তার লাইফের নিডটা খুব ইম্পর্টেন্ট। মানে যে মানুষটা এই মুহূর্তে খেতে পাচ্ছে না, তাকে হুম অ্যাওয়্যার করানোটা খুব কঠিন। তাকে হয়তো কাজে বেরোতেই হয়, সেটা কম্পালশন, হুম হুম সিলেকশন নয়, তার চয়েস নয়। তো সেই এক্স্যাক্টলি। কম্পালশনের জায়গা থেকে কিছু মানুষকে দোষ দেওয়াও যায় না, কারণ হুম সে 3 মাস 4 মাস খেতে না পেলে কি করবে। কিন্তু তার মানে এই নয় যে সুযোগ পেয়ে বিচে, এখানে তো প্রচুর বিচের ধারে মানুষ আহ, প্রচুর জমায়েত করছে, হই হুল্লোড় করছে, হুম মাস্ক পরছে না, সেগুলো হুম আবার অন্য জিনিস। সেগুলো নিয়ে হুম। ডিসকাস করলে পুরো দিন কেটে যাবে, কিন্তু ওই আর কি, মানে আহ, মিক্সড অ্যাওয়ারনেস। তবে আমাদের না কাজের জায়গায় খুব রেস্ট্রিকশনস এখন। আমাদের রোজ স্ক্রিনিং হয়, হুম টেম্পারেচার স্ক্রিনিং হয়, আহ, হুম হুম এবং 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 সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, মানে মেনটেন করে কাজ করতে হয়, রোজ কাজ করতে হয়, কিন্তু সেটা ওই বাধ্যবাধকতার মধ্যে। মানে আমরা ইচ্ছে মতন এখন যেতে পারি না, আমাদের শিফট করে দিয়েছে, যেটা রিসার্চের জন্য খুবই একটা ইনহিবিশন। হুম। কিন্তু চলছে, এভাবেই চলছে। কাজ, রিসার্চ তো থামানো যাবে না, আবার তাই। সোশ্যাল ডিস্টেন্সিংটাও মানতে হবে। হুম। এই আর কি ব্যাপার। এবং তুই এই মুহূর্তে যে সেন্টারে, ক্যান্সার রিসার্চ সেন্টারে রয়েছিস, সেটার নামটা একটু বল আমাদের। এটা ছোট করে বললে মফিট ক্যান্সার সেন্টার। হুম পুরো নাম হচ্ছে এইচ লি মফিট ক্যান্সার সেন্টার। এইচ লি মফিট বলে একজন ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন। উনি প্রথম এটা পাস করিয়েছিলেন, এই সেন্টারটা। এটা অলমোস্ট 40 ইয়ার্স এর মতন বয়স। তো নাম হচ্ছে এইচ লি মফিট ক্যান্সার সেন্টার। আচ্ছা। এবং তুই ওখানে মানে মেনলি যে বিষয়ে গবেষণা করছিস হুম, হুম। সেই বিষয়টা একটু আমাদের জানা, যে কি নিয়ে তুই ওখানে গবেষণা করছিস। আমার গবেষণার যে বিষয়, একটু টেকনিক্যাল টার্মস চলে আসবে সেগুলো বলতে গেলে। সে আমি আসুক না। সহজভাবে বলার চেষ্টা করছি। হ্যাঁ। আমি এখানে যে কাজটা করি, 2017 থেকে শুরু হয়েছে কাজটা। হুম সেটা হচ্ছে এখন যে ইমিউনোথেরাপি, যেটা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য একটা হ্যাঁ। নতুন নতুন রিলেটিভলি নতুন একটা দিক, যেটা খুব প্রমিসিং একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হিসেবে উঠে আসছে। হুম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা আছেই অলরেডি। যারা ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর নেগেটিভ মানুষ, তাদের জন্য একটা ইমিউনোথেরাপি, যেটা ট্রাস্টুজুমাব বা হারসেপ্টিন সবাই জানে, যাদের পরিচিত কারো ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেইটা একটা ইমিউনোথেরাপি, বহুল প্রচলিত। আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আহ, মহিলাদের
one of the prevalent type of cancer, ovarian cancer. তো সেইটা নিয়ে কাজ করি, এবং এই ওভারিয়ান ক্যান্সার এই দেশেও যেরকম আমাদের দেশেও প্রগনোসিস খুব খারাপ, মানে আউটকাম খুব খারাপ, খুব কম সময় হাতে পাওয়া যায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন ডায়াগনোসিসটা হয় তখন সেটা অনেকটাই অ্যাডভান্স স্টেজে হয়, কারণ ইনিশিয়ালি এটা অ্যাসিমটমেটিক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যখন এটা আলটিমেটলি যখন এটা ডায়াগনোসিসের জায়গায় পৌঁছয়, মানে মানুষ যখন ডিসকমফর্টের লেভেলে পৌঁছন, তখন সেটা অনেকটা এগিয়ে যায়। তো ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ কম্পেয়ার টু ব্রেস্ট ক্যান্সার অর মেলানোমা, কিন্তু সেইটার ট্রিটমেন্ট হিসেবে আমাদের কাজ। তো আমি যেটা করি এখানে সেটা হচ্ছে যে আমি মানে যদি আমাকে স্পেশালাইজেশন বলা হয় তাহলে আমি ইমিউনোলজিস্ট, মোর প্রিসাইজলি টিউমার ইমিউনোলজিস্ট। তো টিউমার ইমিউনোলজিতে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে মানে ইমিউন সিস্টেম ব্যাপারটা যদি আমরা একটু সহজে কয়েকটা সেন্টেন্সে বলি, ইমিউন সিস্টেমটা খুব দরকার জানাটা আমাদের। হ্যাঁ, যে ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরের মিলিটারি সিস্টেম, ঠিক আছে? আমাদের শরীরের মিলিটারি হচ্ছে ইমিউন সিস্টেম। এবারে ইমিউন সিস্টেম ফরেন কোনো, মানে অন্য দেশ থেকে যদি কেউ ঢোকে আমাদের দেশে, তারা সেটাকে অ্যাটাক করবে। তো এবার আমাদের শরীর ইজ ইকুইপড, মানে শরীরে সেই সিস্টেমটা আছে যে ও কোনটা সেলফ আর কোনটা নন সেলফ, কোনটা নিজস্ব কোনটা বাইরে, সেটাকে রেকগনাইজ করতে পারে, ঠিক আছে? তো সেইটার জন্য ও বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ঢুকুক, ভাইরাস ঢুকুক, কোনো প্যারাসাইট ঢুকুক, সেটার এগেনস্টে একটা প্রোটেকটিভ রেসপন্স জেনারেট করে, তৈরি করে, এবং সেটাকেই বলা হয় যে ইমিউন প্রোটেকশন। এবং এই সিস্টেমটা যতটা ওয়েল ইকুইপড ফর এক্সটার্নাল এজেন্টস লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, সেটা ক্যান্সারের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। কারণ ক্যান্সারের ক্ষেত্রে উইথ ফিউ এক্সেপশনস, কয়েকটা ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ভাইরাস অ্যাসোসিয়েটেড ক্যান্সার হয়, সেক্ষেত্রে একটা ভাইরাল এজেন্ট লাগে ক্যান্সারটা ইনিশিয়েট হওয়ার জন্য। কিন্তু মেজরিটি অফ ক্যান্সার সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সটার্নাল এজেন্ট নেই। আমাদের শরীরের সেল সেটা কিন্তু মিউটেশন অ্যাকোয়ার করে বা বিভিন্ন প্রসেসের, সেগুলো তো ডিটেলে গেলে মুশকিল, সেগুলোর জন্য ক্যান্সারটা ইনিশিয়েট হয়। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে ইমিউন সিস্টেমের এটা বোঝা খুব কঠিন তার পক্ষে, যে এটা আমারই জিনিস কিন্তু আমার ক্ষতি করবে। আচ্ছা। তো সেই রেসপন্সটা জেনারেট হয় কিন্তু একটু লেটে হয়, এবং এই ক্যান্সার সেলগুলো খুব স্মার্ট, এবং স্মার্ট এই কারণেই যে আমি যদি বলি যে মানে যেটা আর কি বলে ঘরের শত্রু বিভীষণ, একটা বাইরের দেশের লোক আমাদের দেশে ঢুকে সেই সিস্টেমটাকে কোলাপস করা তার পক্ষে কঠিন, অনেকটাই কঠিন, কারণ সে জানে না যে সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে এক্সিস্ট করে, তার রাস্তাগুলো কোথায়, দোকানটা কোথায়। কিন্তু যে ভেতরে আছে সে জানে যে কোথায় কি, তার পক্ষে অনেক সহজ স্যাবোটেজটা করা, অন্তর্ঘাতটা করা। সেরকম একটা সেল যখন ওটা ক্যান্সারটা তৈরি করে, সেই সেলটা কিন্তু আমার যে শরীরের সেল তার মতনই তার ক্ষমতা, এবং তার থেকে বেশি ক্ষমতা, কারণ সে ইমমর্টাল। এবং সেই জন্য ইমিউন সিস্টেমের তার সঙ্গে কমব্যাট করাটা অনেক কঠিন রিলেটিভ টু অ্যান এক্সটার্নাল এজেন্ট। সেই জন্যই ইমিউন সিস্টেমটা ক্যান্সারের জন্য যেটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত যে ইমিউন রেসপন্স, সেটা অনেকটা উইকার। তার কারণটা হচ্ছে সেখানে ওই ক্যান্সার সেলগুলোর ওটাকে সাপ্রেস করার কিছু মেকানিজম আছে। তো আমি যেটা নিয়ে কাজ করি যে ওই সাপ্রেসিভ এনভায়রনমেন্টটাকে কিভাবে উইথড্র করানো যায়, মানে তোলা যায়, এবং যেটা প্রোটেক্টিভ ইমিউন রেসপন্স থ্রু অ্যান্টিবডি, মানে প্রোটেক্টিভ ইমিউন রেসপন্স মানে হচ্ছে সেটা কিছুটা অ্যান্টিবডি বেসড আর কিছু সাইটোটক্সিক সেল বেস, মানে যারা অন্য সেলকে মারতে পারে। তো সেই অ্যান্টিবডি, প্রোটেক্টিভ অ্যান্টিবডি যেটা স্বতঃস্ফূর্তভাবে টিউমারের মধ্যে তৈরি হয়, টিউমারের এগেনস্টে তৈরি হয়, সেটাকে আরো কি বলবো, সেটাকে আরো বাড়ানো, মানে সেটাকে কিভাবে আমরা কি করলে সেই সিস্টেমটাকে ইউজ করে, নিজেরই সিস্টেমকে ইউজ করে আমরা সেটাকে আরো অনেক অনেক স্ট্রঙ্গার একটা রেসপন্স জেনারেট করতে পারি। তো আমি যেটা বেসিক্যালি করি, আমাদের যে সেল ব্লাড, কারো যদি ব্লাড রিপোর্ট আমরা দেখি বাড়িতে, তাহলে বিভিন্ন ধরনের হোয়াইট ব্লাড সেল থাকে।
হুম, এবং হুম, সেখানে হুম, একটা জায়গায় লেখা থাকে লিম্ফোসাইট, ঠিক আছে? হ্যাঁ, এবার এই হ্যাঁ, লিম্ফোসাইট গুলো আমাদের রিসার্চ লেভেলে প্রচুর রকমের ক্যাটাগরিজ হয়, তার মধ্যে খুব হুম, ব্রড যদি ক্যাটাগরি থাকে তাহলে একটা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে এরকম লিম্ফোসাইট যেটাকে বলা হয় বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে হুম, টি লিম্ফোসাইট যারা সেলুলার আচ্ছা, টক্সিসিটি এবং বি সেলকে হেল্প করে অ্যান্টিবডি তৈরির জন্য। তো আমার হুম, কাজটা হুম, হচ্ছে বি সেল নিয়ে, এবং এই বি সেলকে আমরা টিউমার থেকে আলাদা করি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, এবং সেই বি সেল গুলোকে আমরা বাইরে মানে কালচার করি, ঠিক আছে, ইনকিউবেটরের টি মধ্যে। সেল, এবং টি সেল, হ্যাঁ বি সেল, বি সেল, আচ্ছা, বি সেল, এবং এই সেই বি সেল গুলো অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি গুলোকে আমরা ক্যারেক্টারাইজ করি, তারপরে সেখান থেকে আমরা স্ক্রিন করি যে কোন অ্যান্টিবডি গুলো ফিউচারে হুম, থেরাপিউটিক অপশন হিসেবে আসতে পারে, হুম, যেটা আর হুম, কি আমরা ওভারিয়ান ক্যান্সারে যদি কারোর ডিটেকশন হয় তাহলে আমরা হুম, সেই অ্যান্টিবডিটাকে খুব ব্রডলি যদি আমি বলি মানে খুব গোদা বাংলায়, তাহলে সেটাকে আমরা ইউজ করতে পারি অ্যাজ আ থেরাপিউটিক অ্যাপ্রোচ, যেরকম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অলরেডি হার্সেপ্টিন আছে। হুম, 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 তো হুম। এইটা হচ্ছে আমার সাবজেক্ট, মানে ব্রড সাবজেক্ট অফ রিসার্চ। তোকে এখানেই একটা প্রশ্ন আছে যে এই যে করোনা আবহে একটা বিষয় কিন্তু খুব নিউজের একদম হেডলাইনে থাকছে, এই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি রিসেন্টলি আমরা নিউজেও দেখলাম, গতকালই দেখলাম যে আহ, হ্যাঁ গতকালই সম্ভবত সেখানে কলকাতা এবং হাওড়ায় একটা এরকমই সমীক্ষা করা গেছে এবং ব্লাড টেস্ট করা গেছে যে সেখানে বাসিন্দাদের মধ্যে অন্ততপক্ষে 20%-এরও বেশি মানুষের কিন্তু এই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তা সেটা যাই হোক, তা সে এই অ্যান্টিবডি বিষয়টা কি, তুই একটু আমাদেরকে একটু সহজ সরল ভাবে বোঝা বিষয়টা কি, অ্যান্টিবডিটা হ্যাঁ মানে কতটা হেল্প রোগ মানে প্রতিরোধে আর কি। হ্যাঁ মানে হুম, করোনার ক্ষেত্রে যদি আমরা বলি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে মানে সে মানুষ, সেই মানুষ গুলো আর কি প্রোটেক্টেড এই মুহূর্তে যে স্ট্রেন অফ করোনা ভাইরাস, স্ট্রেন মানে হ্যাঁ, একটা ভাইরাসের একটা একটা ভাইরাস, মানে ভাইরাস মেনলি তারা কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হয়, এবং ভাইরাসের চেঞ্জটা এতটাই ফাস্ট যে বিশেষ করে যেগুলো আর কি করোনার মতন ভাইরাস মানে যাদের আর কি একটা প্রত্যেকটা অর্গানিজমের যে সেল তার একটা জিনোম হুম, থাকে, ঠিক আছে, হুম, এবং ম্যাক্সিমাম যেগুলো আর কি হায়ার আর কি, যেগুলো আমি যদি বলি মানে আমাদের ম্যামালিয়ান সেল বা এগুলো, সেগুলোতে জিনোমটা হচ্ছে ডিএনএ জিনোম। কিন্তু আচ্ছা, এই ভাইরাসের কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, এবং হুম, যেগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, একটু টেকনিক্যাল টার্ম, তাদের জন্য ভ্যাকসিন ডেভেলপমেন্টটা খুব কঠিন এই কারণেই, কারণ তারা কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, আহ, এবং এটা খুব চ্যালেঞ্জিং কোনো, যে কারণে এই মুহূর্তেও এইচআইভির কোনো ভ্যাকসিন নেই, ইনফ্লুয়েঞ্জার কোনো ভ্যাকসিন নেই, হুম, হুম, হেপাটাইটিস হুম, সি এর হুম, সেরকম কোনো ভ্যাকসিন নেই। হুম, তার হুম, একটা বড় তার কারণ হচ্ছে মানে এরা খুব সহজে চেঞ্জ হয়। তো হ্যাঁ, এই হ্যাঁ, আমি প্রথমেই যেটা বললাম যে যে মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে অ্যান্টিবডি প্রেজেন্ট, যেটা তুই প্রথমেই বললি, হুম, তারা এই মুহূর্তে যে করোনা ভাইরাস আছে হুম, প্রবাবলি তাদের জন্য, মানে প্রবাবলি তারা এই ভাইরাসের জন্য হুম, এই মুহূর্তে প্রোটেক্টেড, মানে তারা যদি বাইরে বেরোয় তাদেরকে যদি আবার ভাইরাসটা অ্যাটাক মোটামুটি করে সেফ, আচ্ছা, হ্যাঁ, তাদের হওয়ার চান্স কম, আনলেস আচ্ছা, তাদের কোনো ভাইরাস আবার ইনফেক্ট করলো যখন সে ভাইরাসটা সামহাট চেঞ্জ দেয়ার স্ট্রাকচার। আচ্ছা, তো সেইটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে আমরা তাদেরকে ইমিউন বলবো না, কিন্তু হুম, এটা একটা ব্যাপার যেটা অবশ্যই মানে ভাইরোলজিস্ট বা এনভায়রনমেন্ট বা যারা আর কি প্যান্ডেমিকটা নিয়ে যারা রিসার্চটা করছেন তাদের জন্য হুম, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার এই কারণে যে হুম, আমরা হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছি, মানে হুম, ভাইরাসটা এগেনস্টে, অন্তত এই স্ট্রেনটার এগেনস্টে যদি মেজরিটি অফ পপুলেশন যদি ইমিউন হয়ে যায়, হ্যাঁ, অবভিয়াসলি মেজরিটি অফ দ্য পপুলেশন যদি অ্যাসিম্পটোমেটিক হয়ে আহ, যদি ইমিউনিটিটা জেনারেট করতে পারে তবেই হুম, 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 সেক্ষেত্রে একটা হার্ড ইমিউনিটির দিকে পৌঁছাবো। হার্ড ইমিউনিটি ব্যাপারটা খুব খুব হ্যাঁ, এটা তুই আরো বল, কঠিন হ্যাঁ, কিছু হার্ড নয় ইমিউনিটি ব্যাপার। ব্যাপারটা, হুম, হুম, হার্ড এই হার্ড ইমিউনিটিটা খুব ইমিউনিটি নিয়ে তো গোটা সহজভাবে ব্রিটেন তোলপাড় হয়ে গেল, হ্যাঁ, সহজভাবে যদি ব্রিটেন বলা হয় তোলপাড়, হার্ড, হ্যাঁ বল বল হুম, বল। বল বল, হুম, বলছি এই হার্ড ইমিউনিটির তত্ত্ব নিয়ে তো গোটা ব্রিটেন তোলপাড়, এবং ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে এই হার্ড ইমিউনিটির তত্ত্বটা সামনে আসছে,
মানে যত বেশি মানুষ ওপেনলি খোলামেলা ঘোরাফেরা করবে, সেখানে বলা হচ্ছে হার্ড ইমিউনিটির ব্যাপারটা নাকি আরো বেশি কার্যকরী হবে সেক্ষেত্রে। সেটা কতটা ঠিক বা কতটা আমাদের ধারণাটা অ্যাকচুয়ালি হার্ড ইমিউনিটি কি বিষয়টা তুই একটু আমাদেরকে বোঝা বিষয়টা। হার্ড ইমিউনিটি যদি আমি একটু অ্যানালজি দিয়ে বোঝাতে চাই, যে ধর হুম যে কোনো বিশ্বকাপ জয়ী দল যদি আমি দেখি, ঠিক আছে, হুম হুম যে কোনো হুম বিশ্বকাপ জয়ী দল, আমাদের হুম প্রত্যেকেরই মনে হয় যে এই দলে বোধহয় এই প্লেয়ারটা না, মানে সেই লেভেলের নয়, হুম ঠিক আছে। হুম বা যদি একটা হুম কুইজ কম্পিটিশনে যদি 4 জনের গ্রুপ হয়, 3 জন হুম যদি অসাধারণ হয়, একজন যদি একটু উইক হয় বা সেই দিন তার হুম পারফরমেন্স খারাপ হয়, তবুও সেই হুম দল জেতে তো। হুম তার হুম কারণটা হুম হচ্ছে মেজরিটি স্ট্রঙ্গার, একজন উইকার, ঠিক আছে। তো বা একটা টিমে যদি 2 জন 100 করে, তারপরে 2 জন শূন্যতে আউট হয়ে যায় ক্রিকেটে, তারপরে হুম যদি আবার বাকিজন ভালো রান করে, তাহলে ওভারঅল টিমের স্কোর কিন্তু খুব ভালো হয় এবং হুম অপোনেন্ট চাপে পড়ে যায়। তো হুম সেরকম হার্ড ইমিউনিটি ব্যাপারটা হচ্ছে যখন মেজরিটি অফ দ্য পপুলেশন ইজ ইমিউন টু অ্যান এজেন্ট, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। মানে আমাদের যদি সিস্টেমে, আমাদের একটা পপুলেশন যদি বহরমপুরে যদি 5 লক্ষ মানুষ আছে, ঠিক আছে, হ্যাঁ যদি চার হুম 4 লক্ষ মানুষ যদি করোনার জন্য ইমিউন হয়ে যায়, মানে তাদের মধ্যে যদি অ্যান্টিবডি থাকে, তাহলে হ্যাঁ ভাইরাসটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না হলেও ইট ক্যানট হুম স্প্রেড থ্রু। কারণ ও আচ্ছা ধর তোর মধ্যে ঢুকলো, কিন্তু তোর হুম মধ্যে ও প্রোপাগেট করতে পারছে না, বাঁচতে পারছে না, তো ও আচ্ছা ট্রান্সমিটেড হবে না আরেকজনের মধ্যে। এবার তোর ও সামনে যে ভদ্রলোক বসে আছে সে ইমিউন নয়, তার ইমিউন সিস্টেম একটু উইক, এবং সে ইমিউন হুম নয়, কিন্তু তার অবধি আচ্ছা পৌঁছতেই পারলো না ভাইরাসটা। তো ও এইভাবে একটা অটোমেটেড একটা মানে কি বলবো কন্টেইনমেন্ট হয়ে যাবে, যে আমরা আর ছড়াতে দেব না ব্যাপারটাকে। এটাই হচ্ছে হার্ড আচ্ছা ইমিউনিটির কনসেপশন, যে যখন মেজরিটি অফ দ্য পপুলেশন ইজ ইমিউন টু দ্যাট পার্টিকুলার এক্সটার্নাল এজেন্ট, তখন সেটা আর প্রোপাগেট করতে পারছে না এবং ও স্প্রেড করতে পারছে না। আচ্ছা আচ্ছা তা এই তুই যেটা বলছিলি যে অ্যান্টিবডি বিষয়টা, তো এই অ্যান্টিবডি বিষয়টা কি মানুষের শরীরে কি দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন থাকে নাকি এর কোনো অবশ্যই লিমিটেড? হ্যাঁ এই বল। একটা ব্যাপার, সেটা হচ্ছে হ্যাঁ, মিডিয়া নির্ভর নিউজ হয়ে গেলে যেটা মুশকিলটা হয় সেটা হচ্ছে যে দুটো ব্যাপার। সেটা হচ্ছে যে মিডিয়াতে যেটা খুব কম দেখা যায়, যেটা হয়তো সিস্টেমের প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যে ডিসকাশন প্যানেলগুলো দেখি সেখানে আহ, এই মুহূর্তে যাদেরকে দরকার, আমি দেখি না কখনো যে একটা কলকাতার যেগুলো সংবাদ মাধ্যম, সেখানে একজন ভালো ইমিউনোলজিস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যাঁ কেমিক্যাল বায়োলজি থেকে ডক্টর দীপমান গাঙ্গুলি বা ডক্টর শিল্পক চ্যাটার্জিকে নিয়ে আসছে কেউ, যারা যারা ইমিউনোলজিটা অনেক বেটার বোঝেন একজন হুম সার্জেনের থেকে। আমি সার্জেনদেরকে ছোট এক্স্যাক্টলি করছি না, আমাকে ভুলভাবে নেবেন না, হুম হুম কিন্তু হুম হুম প্রত্যেকের একটা এক্সপার্টিস থাকে, হুম ঠিক আছে। হুম হুম এবার সেই জায়গা থেকে আমার মনে হয় এক্সপার্ট ওপিনিয়নটা খুব কম নেওয়া হয়। আর রিসার্চকে তো লোকে ধর্তব্যের মধ্যে ধরে না যতক্ষণ না হুম এরকম একটা প্যান্ডেমিক বা কোনো সিচুয়েশন তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাস্তব অ্যাওয়ারনেসটা যে জায়গা থেকে হওয়া উচিত, যাদের ওপিনিয়ন নিলে মানুষ বুঝতে পারবেন, তাদেরকে ডাকা হুম হয় না, ঠিক আছে। হুম সেটা কি হুম কারণ হুম তারা বলতে পারবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই কনসেপশনটা একটু ভুলভাবে স্প্রেড হচ্ছে। সেটা হচ্ছে হুম কোনো জিনিসেরই, যে মানুষটার একবার সে ম্যালেরিয়া হয়েছে, তার হুম কিন্তু প্রোটেকশনটা ওই পার্টিকুলার ম্যালেরিয়ার স্ট্রেনের জন্য যদি সে চেঞ্জ না হয়, বা অন্য কোনো ডিজিজও হতে পারে, টিউবারকিউলোসিস হতে হুম পারে, এবং সেটাই হচ্ছে কনসেপশন অফ ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন তো বেসিক্যালি এটাই করে। ভ্যাকসিনেশন হুম কি করে? ভ্যাকসিনেশন হচ্ছে কোনো একটা ডিজিজের প্রাইমারি এক্সপোজারটাকে আমি মিমিক করছি। মানে একটা হ্যাঁ মানুষের যদি প্রথমবার করোনা হয়, সে সাফার হুম করছে, হুম নেক্সট টাইম যদি, বারবার বলছি, সেম স্ট্রেন অফ করোনা ভাইরাস ঢোকে, তাহলে তার হ্যাঁ সেরকম কিছু করতে পারার কথা না টেকনিক্যালি, যদি হুম হুম ইমিউনোলজি আমরা যতদূর এতদিন অব্দি জানি, তাহলে হুম কিন্তু হুম সেটা হওয়া কথা নয় সেইভাবে। হুম হুম এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে ভ্যাকসিনেশনে যেটা করা হয় ওইটাকে মিমিক করানো হয়। কিভাবে করানো হয়? কোনো একটা যদি আমি টিউবারকিউলোসিস বলি, তাহলে টিউবারকিউলোসিসের হ্যাঁ জন্য যাকে ভ্যাকসিনেশনের এজেন্ট হিসেবে ইউজ করা হয়, সেটা কিন্তু একটা হুম টিউবারকিউলোসিস করতে পারবে এরকম একটা ব্যাকটেরিয়াকে হ্যাঁ ল্যাবরেটরিতে তাকে হুম ডিসার্মড করে দেওয়া হয়। মানে সে ডিজিজটা তৈরি করতে পারবে না, বাট ইট ইজ আচ্ছা দ্যাট সেম এজেন্ট, তাকে সেই রকম ভাবে আচ্ছা ডিসার্ম করে দেওয়া হচ্ছে। মানে একটা
পুলিশকে আমি যদি বন্দুক ছাড়া দাঁড় করিয়ে দিই, তাহলে যেরকম ব্যাপারটা হয় এক্স্যাক্টলি সে ব্যাপার, হুম। যে সে ডিজার্ভড একজন এজেন্ট, কিন্তু আমার শরীর তাকে সেই এজেন্ট হিসেবে ধরে তার এগেনস্ট ইমিউন রেসপন্সটা করছে এবং একটা লাইফ লং প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। লাইফ লং প্রোটেকশনটা মানে কি, যখন একটা আচ্ছা। ফার্স্ট এনকাউন্টার হয় তখন প্রথমে একটা ইমিউন রেসপন্স হয় এবং শুরুতে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, তারপরে আরো স্ট্রঙ্গার একটা রেসপন্সের জন্য আর এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো টেকনিক্যালি IgM, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি। সেগুলো যাদের বাড়িতে ডেঙ্গু হয়েছে তারা জানবেন যে প্রথমে ডাক্তারবাবুর কাছে গেলে NS1 করানোর পরে IgM টেস্ট করে, কারণ IgM তৈরি হয়, তারপরে IgG টেস্ট করে। তো এবার যদি IgG পজিটিভ হয় কারো, তার মানে তার আগে একবার ডেঙ্গু হয়েছিল, অ্যাসিমটোমেটিক ছিল, বুঝতেই পারিনি, বা ভাইরাল ফিভার বলে বাড়িতে ছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা। কিন্তু যদি IgM তৈরি হয় তার মানে রিসেন্ট ইনফেকশন হয়েছে। এবার যেটা হচ্ছে যে যদি আমার কারো করোনা হয়, তাহলে এই IgM যদি আমি টেস্ট করি, তাহলে সেটা কিছুদিন পরে কিন্তু কমে যাবে, মানে IgM এর লেভেল কিন্তু নেমে যাবে, এবং যেটা তৈরি হবে মেমোরি সেল তৈরি হবে, মেমোরি বি সেল, মেমোরি টি সেল তৈরি হবে। নেক্সট এনকাউন্টার হলে অযথা, মানে আমরা কি আমাদের বর্ডারে, পাকিস্তান বর্ডারে, চায়না বর্ডারে আমরা কি সবসময় গুলি চালাচ্ছি না তো। যখন আমার গুলি চালানোর দরকার তখন গুলি চালাচ্ছি, কিন্তু আমাদের আর্মি সেখানে পোস্টেড আছে টু কমব্যাট এনি ফার্দার এনকাউন্টার। তো এক্স্যাক্টলি আমাদের বডিও এরকম, যে একটা মেমোরি রেসপন্স সে রেখে দেয় ফর লাইফ লং, এবং যখন নেক্সট এক্সপোজার হয় তখন সে আবার সেই সেলগুলো প্রলিফারেট করে এবং আবার নতুন অ্যান্টিবডি তৈরি করে, এবং সেই রেসপন্সটা অনেক কুইকার। মানে একটা নতুন বাড়িতে গিয়ে প্রথম দিন গুছিয়ে রান্না করতে যে টাইম লাগে, নেক্সট দিন তো অত টাইম লাগে না। তো সেরকম নেক্সট এক্সপোজারে খুব কুইকার রেসপন্স হয়। এটাই হচ্ছে ভ্যাকসিনেশনের স্ট্র্যাটেজি, যে আমি ফার্স্ট এক্সপোজারটা দিলাম, সেকেন্ড এক্সপোজারটা যখন হবে একটা ট্রু এজেন্টের জন্য, একটা ট্রু ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য, তখন খুব ফাস্ট একটা রেসপন্স পাবো। ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা আমার ইমিউন সিস্টেমকে ইভেড করে ঢোকার আগেই আমি তাকে মেরে ফেলতে পারছি। এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ভ্যাকসিনেশন, ঠিক আছে। তো আমিও এখানে একটা এই করোনা ভ্যাকসিনেশনের প্রোগ্রামের সাথে সামান্যভাবে যুক্ত, তো তার সেটা প্রসেসে আছে, কিন্তু সেটা আমি ডিটেলসে যাচ্ছি পরে। আমি ডিটেলে অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে পারবো না, কারণ সেটা একটা সিক্রেট থাকে, কিন্তু সেটা কিছু কিছু কনফিডেন্সিয়াল বিষয়গুলো সবার সাথে শেয়ার করা যায় না অনেক সময়, এই ব্যাপারগুলো বিশেষ করে এখন। তা ওভারঅল একটা তুই আমাদের একটা কি বলবো, একটা আশার আলো অন্তত দেখা, যে এই যে চারিদিকে আমরা নিউজে প্রতিদিনই দেখছি, যে আজকে অমুক দেশ ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, আগামীকাল অমুক দেশ করে ফেলেছে, এবং খুব রিসেন্টলি তারা হিউম্যান ট্রায়াল শুরু করেছে, বা কেউ কেউ তো বলছে হিউম্যান ট্রায়াল কমপ্লিট, আমরা বাজারেও আগামীকাল থেকে নিয়ে আসছি। তা মানুষ আলটিমেটলি কিন্তু প্রচন্ড মানে বিভ্রান্ত। অ্যাকচুয়ালি প্রোগ্রেসটা ঠিক কোন জায়গায় রয়েছে, সেটা তুই একজন সায়েন্টিস্ট হিসেবে আমাদেরকে জানা। হ্যাঁ, এই প্রোগ্রেসটা ভাইরোলজিস্ট যারা আছেন তারা অনেকটাই আমার থেকে বেটার বলতে পারবেন। তবে যেটুকু দেখছি, পড়াশোনা করে বুঝতে পারা যাচ্ছে আমাদের, যে বিভিন্ন রকম অ্যাপ্রোচে করা হচ্ছে। আমরা কিন্তু অরিজিনাল গ্রাউন্ডে যখন এটাকে টেস্ট করব, তখন তার সাকসেসটা তখনই বোঝা যাবে অনেকটা বেশি। তার কারণ দুটো। তার কারণ হচ্ছে যে প্রথমে যেটা আমি বললাম, যে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA ভাইরাস এরা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়। একটা ভ্যাকসিন ডেভেলপ করে তার বিভিন্ন যে একটা প্রথমে প্রি ক্লিনিক্যাল একটা স্টেজ, তারপরে ক্লিনিক্যাল স্টেজ, তারপরে সেটাকে লার্জার পপুলেশনের মধ্যে টেস্ট, এই যে একটা লং প্রসেস, সেই প্রসেসটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কখনো কখনো ভাইরাসের ক্ষেত্রে এই টাইমটা, ওই ভাইরাসটা যতদিনে, যে ভাইরাসটা অরিজিনাল যে ভাইরাসটার জন্য আমরা বানাচ্ছি, সেই ভাইরাসটা মডিফাই করে যায়, ঠিক আছে। সেটা অনেক সময় এটা হয়েছে, এবং সেই জন্যেই সায়েন্টিস্টরাও এমনই একটা টার্গেটকে করছেন, যেটা আর কি স্পাইক প্রোটিন, সেটা অনেকটাই রোবাস্ট একটা, মানে সেটা সহজে চেঞ্জ হয় না এরকমই আমরা ধরে নিয়ে এগোচ্ছে সব জায়গায়। কিন্তু সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ভ্যাকসিন সেই মুহূর্তে আর তখন কাজ করবে না। এখন যে অ্যাপ্রোচ গুলো এখন অনেক স্মার্টার অ্যাপ্রোচ আগেকার দিনের থেকে,
হচ্ছে, কারণ এখন যে অ্যাপ্রোচ গুলো নেওয়া হচ্ছে যে একটা অলরেডি ভ্যাকসিন আছে সেই রকম কোনো একটা জিনিস, মানে সেই রকম কোনো একটা এজেন্টকে আমরা নিয়ে তার মধ্যে করোনার যদি আমরা অ্যান্টিজেনটাকে ঢুকিয়ে দিতে পারি, মানে যেরকম স্পাইক প্রোটিন, তাহলে আচ্ছা। অ্যাট এ টাইম মানে একই সাথে আমার একটা এক্সিস্টিং সাপোজ ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস বা বিসিজি, এই ধরনের যে অলরেডি আছে যে ভ্যাকসিন, তার সাথে যদি আমি এটাকে ইনক্লুড করে দিতে পারি, তাহলে সেটা অনেকটা মানে অলরেডি প্রুভেন একটা অ্যাপ্রোচের মধ্যে ইনক্লুশন হয়ে যাবে। সেরকম অ্যাপ্রোচও হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেটা করা হচ্ছে সেটা একটা অ্যাডিনো ভাইরাসের ভেক্টরকে ইউজ করা হচ্ছে। সেই ভেক্টরের মধ্যেই প্রোটিনটাকে, স্পাইক প্রোটিনটাকে নিয়ে সেটাকে টেস্ট করানো হচ্ছে। সেটা অনেকটাই সাকসেসফুল। কিন্তু আমার কাছে অ্যাজ অ্যান ইমিউনোলজিস্ট আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি কোনটার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট অপশন। ঠিক আছে, ভ্যাকসিনেশন ইজ নট দ্য ট্রিটমেন্ট অপশন। আমাদের বহু এরকম রোগ আছে যেটার জন্য আমরা কিন্তু ভ্যাকসিনেশন নেই, ঠিক আছে, কিন্তু আমরা পরোয়া করি না। কেন? কারণ আমাদের মেডিসিনস আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক্স আছে, ঠিক আছে, অনেক ভাইরাসের ক্ষেত্রে আমার অ্যাসাইক্লোভির আছে, বিভিন্ন ধরনের অ্যামাটিডিন, রিমান্টিডিন, বহু ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগস আছে। সেই জন্য আমরা সেইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে ভ্যাকসিনেশনের জন্য অতটা উৎসুক নই। তো এই করোনার জন্যেও যেটা আমি যে কাজটার সাথে এখন যুক্ত, মানে পার্শিয়ালি আমার পিআই এর সাথে আমরা যেটা একটা প্ল্যান করে করছি, সেটা হচ্ছে এই প্রোটেক্টিভ অ্যান্টিবডি। কারণ ওটা আমার এক্সপার্টিস, যেটা মানে কম লোকজন এই ব্যাপারটা নিয়ে করেন, তো সেই জন্য ব্যাপারটার প্রচার কম। কিন্তু যদি এই কোন একটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি যেগুলো মানুষের শরীরে তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ধরনের বিসেল গুলোকে আমরা গ্রো করিয়ে যদি আমরা সেই অ্যান্টিবডি গুলোকে যদি সিস্টেমেটিক্যালি যদি আমরা মাস প্রোডাকশন করতে পারি, তাহলে সেই অ্যান্টিবডিটা যেরকম আমার কারো যদি টিটেনাস হয়ে যায়, তাহলে যে টিটেনাস তখন তার ভ্যাকসিনেশন করানো যায় না, তখন তাকে প্রিফর্মড অ্যান্টিবডি ইনজেক্ট করানো হয় যাতে সেই মুহূর্তে টিটেনাসটাকে কমব্যাট করা যায়। সেরকম কারো যদি করোনা ইনফেকশন পজিটিভ হয়, তখন কিন্তু তার ভ্যাকসিনেশন করে কোনো লাভ নেই। মানে when someone is already infected you cannot inject a vaccine, সেটা আরো মানে কোনো কাজে তো দেবে না বা বাজে হতে পারে। সেক্ষেত্রে তাকে অ্যান্টিবডি দিয়ে ট্রিট করতে হবে বা কোনো কেমিক্যাল ড্রাগ দিয়ে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা টু ফাইন্ড ওয়ান অর মোর দ্যান ওয়ান অ্যান্টিবডি দ্যাট, মানে সেটাকে আমরা যদি একটা কি বলবো, একটা ককটেল হিসেবে ইউজ করতে পারি, যে একটা একটা ওষুধের ফর্মে যেখানে অনেকগুলো অ্যান্টিবডি বিভিন্ন প্রোটিন, মানে সারফেস প্রোটিন, স্পাইক প্রোটিন হোক, যে প্রোটিন হোক, সেই প্রোটিন গুলোর এগেনস্টে ও জেনারেট হয়েছে সিস্টেমের মধ্যে, সেইগুলোকে যদি আমরা মাস প্রোডাকশন করে যে মানুষগুলো ইমিডিয়েট ইনফেকশন হয়েছে জানা গেল তাদের মধ্যে আমরা ইনজেক্ট করতে পারি, তাহলে কিন্তু তার ক্ষতিটা মানে সেইভাবে মৃত্যুর দিকে যাবে না। ইনফেকশন হলে তো কোনো অসুবিধা নেই, ইনফেকশনটা যেন মৃত্যুর দিকে না যায় সেইটা আর কি চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, মানে ভ্যাকসিন যে আমাদের 100% প্রোটেকশন দেবে সেটা কিন্তু এই ধারণাটাও কিন্তু ভুল। অনেকে ভাবছে যে ভ্যাকসিন বেরিয়ে গেলে আমরা পুরো ফুললি প্রোটেক্টেড, আমরা একদম ওপেন, ঠিক যেরকম আগে ছিলাম সেরকম খোলামেলা ঘুরে বেড়াবো। ব্যাপারটা ঠিক অতটা মনে হয় না সহজ হবে। সেই সেফটি মেজারগুলো আমাদেরকে নিয়ে চলতেই হবে হয়তো আগামী দিনে। হ্যাঁ বল। না, ওষুধ আমি যেটা বারবার বলছি, যদি থেরাপিউটিক ড্রাগ চলে আসে, সেই ড্রাগটা মেবি অ্যান্টিবডি বা মানে অ্যান্টিবডি বেসড হতে পারে বা কোনো কেমিক্যাল ড্রাগও হতে পারে, যেটা এই যে ভাইরাসটা, সে ভাইরাসটা একটা পার্টিকুলার রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে, তো S2 বলে একটা রিসেপ্টর, যেটা আমাদের এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে এপিথেলিয়াল সেলস সেখানে বা পালমোনারি যে প্যারেনকাইমা সেখানে এক্সপ্রেস হয়। তো সেই পাথওয়েটাকে যদি আমরা ব্লক করতে পারি, তাহলে ও কিন্তু অ্যাডহেয়ার করতে পারবে না এবং ইনফেক্ট করতে পারবে না। তো সেগুলো নিয়েও রিসার্চ চলছে। সেটা 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 ড্রাগ ডিসকভারি প্রোগ্রাম গুলো যারা হ্যান্ডেল করেন তারা করছেন। বিভিন্ন অ্যাপ্রোচে কিন্তু কাজ চলছে বিভিন্ন জায়গায়। দেখ, একটা আমাদের পেজ থেকে একটা প্রশ্ন এসছে, শরীরে ইমিউনিটি কি এই সময় হঠাৎ বাড়ানো সম্ভব নাকি এটাই জন্মগতভাবে জিনগত?
মানে এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, এবং একজন ইমিউনোলজিস্ট হিসেবে অবশ্যই তুই ব্যাখ্যা দিবি। তবে এর সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন আমার আছে, সেটা আমি তোর কাছে রাখছি, যে রিসেন্টলি খুব দেখা যাচ্ছে একটা বিষয়, মানে মানুষের মুখে মুখে ঘুরছে যে এই করোনার হাত থেকে বাঁচতে গেলে লেবু খুব পরিমাণে খেতে হবে, ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে, গরম জল খুব বেশি করে খেতে হবে, এই ধরনের একটা কনসেপশন বা মিসকনসেপশন তুই যাই বল না কেন, এটা কতটা বিজ্ঞানসম্মত সেটা তুই কি বলিস এই বিষয়ে? এবার এই খবরগুলো কোথা থেকে আসছে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা কি কোনো ইন্টারন্যাশনাল একটা রিপুটেড জার্নালে পাবলিশ হচ্ছে? না, এগুলো আসছে না। খবরের চ্যানেল থেকে। সেই খবরের চ্যানেল কারা রান করেন? কোনো একজন যিনি এই ব্যাপারে কোনো সম্যক ধারণা রাখেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এটা সাধারণ মানুষের দোষটা নয়, দোষটা হচ্ছে কিভাবে খবরটা আসছে, কিভাবে পরিবেশন করা হচ্ছে। তো আমি তো নিউজ খুললে দেখি হঠাৎ করে লেখাচ্ছি লেবু খেলে ধ্বংস হবে করোনা, এইভাবে যেটা হয়, এই হোপস গুলো জেনারেট হয়, এভাবে হয় না। ইমিউনিটি এভাবে বাড়ানো যায় না, ঠিক আছে? আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। কখনো কখনো তো একটা পুরো সন্ধ্যেবেলার টকশোই তৈরি হচ্ছে যে দুধের মধ্যে হলুদ গুলে খেলে করোনা ভ্যানিশ। না, এইভাবে হয় না, মানে এই ধরনের এতটা নিউজ সহজ। চ্যানেলে এগুলো প্রচার হচ্ছে। এবার এই ডিটেইলে যদি বলতে হয়, তাহলে করোনার ক্ষেত্রে কিন্তু ইমিউনিটিটা কিন্তু প্রবলেম নয়। প্রবলেমটা কিন্তু হাইপার অ্যাক্টিভেশন অফ ইমিউন রেসপন্স। মানে মানুষ কিন্তু, যেটা বিভিন্ন রিসার্চেও দেখা যাচ্ছে বা প্রোফাইলিং করে দেখা যাচ্ছে, যেটা যে একটা মানুষ ইমিউন সাপ্রেসিভ বা উইক ইন দেয়ার ইমিউন সিস্টেম, সেই জন্য কিন্তু মারা যাচ্ছেন না। যেটা একটা টার্ম মাঝখানে কদিন এসেছিল, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন স্টর্ম মানে কিন্তু যতটা দরকার তার থেকে বেশি সাইটোকাইন হচ্ছে, যেরকম আমাদের হরমোন যেরকম আছে একটা মেসেঞ্জার, সেরকম আমাদের এই ইমিউন সিস্টেমের ইফেক্টার ফাংশন গুলো কি বলবো, মানে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে মেসেজ বা যে ইফেক্টার ফাংশন, এগুলো সাইটোকাইন বলে, বিভিন্ন ধরনের সাইটোকাইন আছে, তারা আর কি ব্যাপারটাকে রেগুলেট করে। এই সাইটোকাইন স্টর্ম ব্যাপারটা হচ্ছে যতটা দরকার তার থেকে বেশি সাইটোকাইন তৈরি হয়ে যাচ্ছে, এবং যেটা আর কি একটা ডেট্রিমেন্টাল ইফেক্ট দিচ্ছে, এবং যেটার সঙ্গে অনেক লিঙ্ক পাওয়া গেছে যাদের হাইপার টেনশন আছে, কারণ তারা অলরেডি ওই অ্যানজিওটেনসিন সেই সমস্ত মানে সেগুলোর ব্লকার ওষুধ খান। সেইটার জন্য যে এটা হয় সাইটোকাইন স্টর্ম বলে একটা জিনিস হয়, যেটা ডেট্রিমেন্টাল। তার মানে যেটা মোদ্দা কথায় দাঁড়াচ্ছে যে কেউ ইমিউন সিস্টেম উইক বলে কিন্তু ইনফেক্টেড হচ্ছে এবং মারা যাচ্ছেন, এটা নয়, একদমই এটা ভুল ধারণা। এবার কামিং টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন, যে ইমিউন সিস্টেমকে কি কোনোভাবে বুস্ট করানো যায়? ইমিউন সিস্টেমকে বুস্ট করাতে গেলে আপনাকে ইনফেক্টেড হতে হবে, যেটা হচ্ছে এতক্ষণ যেটা বললাম ভ্যাকসিনেশনের কাজ। ভ্যাকসিনেশন বুস্ট করে আপনার ইমিউনিটিকে ফর দ্যাট পার্টিকুলার এজেন্ট। এবার ইমিউনিটির দুটো ভাগ আছে, একটা হচ্ছে যেটাকে আমরা বলি টেকনিক্যাল ভাবে ইনেট ইমিউনিটি, মানে যেটা হচ্ছে নন স্পেসিফিক। আপনার শরীরের একটা ব্যারিয়ার আছে, তার মধ্যে স্কিনও কিন্তু পড়ে তার পার্ট, এবং সেই ব্যারিয়ার গুলো হচ্ছে জেনারেল ব্যারিয়ার। আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা স্পেসিফিক ফর আ পার্টিকুলার ইনফেকশাস এজেন্ট। সেই অ্যাডাপটিভ ইমিউনিটিটা ভ্যাকসিনেশন দিয়ে হয়। এবার আপনি যেটা মনে করছেন যে প্রচুর পরিমাণে আমি কোনো একটা পার্টিকুলার হলুদ খেলাম, ঠিক আছে, তাতে যেটা হতে পারে আপনার শরীরের অন্যান্য জিনিসপত্র অনেক কিছু হতে পারে, কিন্তু পার্টিকুলারলি করোনার জন্য কোনোভাবে ইমিউনিটি ডেভেলপ করতে পারে না, যদি না এমন ভাবে হলুদটা ল্যাবরেটরিতে ফর্ম করা হয় যার মধ্যে একটা মডিফাইড করোনা ভাইরাস দেওয়া আছে, ঠিক আছে? মানে আপনার শরীরকে করোনা বা করোনার মতন কোনো একটা ভাইরাস, মানে করোনার যে ফিচার্স গুলো আছে, তার যে সারফেস ফিচার্স গুলো আছে, সেই রকম ফিচারওয়ালা কোনো প্রোটিন আপনি ইনজেক্ট করাচ্ছেন, ততক্ষণ অবধি আপনার করোনার এগেনস্টে কোনো কিছু হবে, মানে এগেনস্টে কোনো ইমিউন যে অ্যাক্টিভেশন হবে, এরকম আমি অন্তত জানি না, বা কোনো ইমিউনোলজিস্টও জানেন না। এবার হলুদ খেলে আপনার উপকার হবে কি হবে না, সেটা নিউট্রিশন নিয়ে যারা গবেষণা করে তারা বলবে, কিন্তু তাতে ইমিউনিটি হবে না। আমার মানে ডক্টর এপিজে আব্দুল কালামের একটা কথা খুব মনে পড়ছে, অত্যন্ত প্রাসঙ্গিক একটা কথা। মানে উনি বলেছিলেন যে if you want to glow like the sun, you have to burn first. একদম, মানে ভ্যাকসিনেশনের স্ট্র্যাটেজিটাই তাই,
সেটা মানে হচ্ছে যে এবং এবং নিজেকে ইনফেক্টেড হতে হবে, তারপরে সেই ইমিউনিটিটা আমার তৈরি হবে। এটা একটা দারুণ কনসেপ্ট। এটা তুই না বললে এটা বিষয়টা আমাদের কাছে অজানাই থেকে যেত। হ্যাঁ, এবং এই কারণে খুব পরিষ্কার ভাবে যেটা আর কি, যে যত সুস্থ পরিবেশে থাকে, মানে সুস্থ মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, তার ইমিউনিটি, মানে ইমিউনিটি উইক কথাটা ভুল, ইমিউন এক্সপোজার কম, তাই তার বিভিন্ন ধরনের রোগের প্রতি ইমিউনিটি কম। মানে যে লোকটা ড্রেন পরিষ্কার করেন, যে মানুষটি খুব নোংরা একটা পরিবেশের মধ্যে কাজ করেন, তার ইমিউন অ্যাক্টিভেশন অনেক বেশি, কারণ তিনি প্রত্যেকদিন অনেক বেশি ব্যাকটেরিয়া ভাইরাসের ওপর মানে জন্য এক্সপোজড হচ্ছেন, তো তার ইমিউন অ্যাক্টিভেশন অনেক বেশি কম্পেয়ার টু সামওয়ান যে একটা এসি ঘরে পুরো ডাস্ট ফ্রি কন্ডিশনে আছে। তো সেটার জন্য খেলাধুলা খুব ইম্পর্টেন্ট, কারণ খেলাধুলা করতে গেলে আপনার মিনিমাম এক্সপোজার হয় একটা এনভায়রনমেন্টের সঙ্গে, যেটা আজকালকার বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট। যে এখন আমরা সবসময় চাই যে সবসময় ওয়েল প্রোটেক্টেড, বাড়ি থেকে বেরোতে দেবো না, ধুলোবালি লাগতে দেবো না, ঝড় জলে যেতে দেবো না। এই কনসেপ্টটা কতটা ভুল সেটা কিন্তু তোর কথায় ব্যাপারটা প্রমাণ হচ্ছে আজকে। হ্যাঁ, মানে ওই জন্য এই এখন যারা মানে নতুন যারা নিউ বর্ন বেবিজ, তাদের আপ টু 5 ইয়ার্স অনেক মানুষেরই মানে অনেক বাচ্চার প্রচুর ধরনের ইনফেকশন মানে হবে বলে মানুষ বের করে না, কিন্তু সেইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ যখন আমার এক্সপোজারটা দরকার। ঠিক আছে, একদম ইনিশিয়াল স্টেজে মায়ের দুধ থেকে যে ইমিউনিটিটা পাওয়া সেটা পায়, তারপরে তার ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে, এবং সেই ডেভেলপমেন্টাল স্টেজে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি যদি এনভায়রনমেন্টের সাথে এক্সপোজড হই, তাহলে আমার যে বেসিক ইমিউনিটিটা সেটা গ্রো করে। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে এরকম নয় যে আমাকে একটা খুব ডেঞ্জারাস একটা যদি ব্যাকটেরিয়া আমি ধরি, সেই ব্যাকটেরিয়াটার এগেনস্টে প্রোটেকশনের জন্য আমার এক্স্যাক্টলি ওই ব্যাকটেরিয়াটার জন্য ইমিউনিটি জেনারেটেড হতে হবে। আমি যদি সিমিলার টাইপের একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে প্রোটেক্টেড হই, সেই অ্যান্টিবডিটা মানে সেই মেমোরি রেসপন্স কিন্তু ওই সিমিলার ব্যাকটেরিয়াটাকে মারতে পারে, যেটা অনেক বেশি ডেঞ্জারাস। এই কনসেপশনটাই ভ্যাকসিনেশন ইউজ করা হয়, সেই জন্য এক্সপোজার ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আর ধর এই সময় তো বিশেষ করে বাচ্চারা এবং বেরোতেই পারছে না, প্রায় 4-5 মাস 6 মাস হয়ে গেছে, তারা তো এই ব্যাপারটা যে এক্সপোজার ব্যাপারটা, এটা তো তারা বাইরে বেরোতে পারছে না, কিন্তু অথচ তাদেরকে ইমিউনিটি গ্রো করার জন্য তাদেরকে তো বেরোনোটা দরকার। কিন্তু সেক্ষেত্রে কি করণীয় এই সময়? বাবা মারা তো সত্যি দিশাহীন যে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে কি করবে। আমাদের পেজ থেকে এরকমই একটা প্রশ্ন এসছে। এইটা আমার পক্ষে বলা, এটা আমার সাবজেক্ট নয়। এটা তোর, হ্যাঁ সেটাই, কারণ এটা এটা একটা এক্সেপশনাল কন্ডিশন এই মুহূর্তে আছে পৃথিবীতে। তো এই মুহূর্তের জন্য তো কেউ রেকমেন্ড করতে পারেন না যে বাচ্চাকে নিয়ে বেরোন বাইরে। এটা ছাদে নিয়ে বেরোতে পারে বা এটা কিন্তু আমি এটার ব্যাপারে এক্সপার্ট নই, আমি এটা আনসার দিতে পারবো না। সময়ই আমাদের কাছে নতুন এই মুহূর্তে। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় যেটা মোটামুটি তোর যা ফেসবুক পেজ যা দেখি আমি, যে তোর বাংলায় লেখালেখির একটা চর্চা রয়েছে, তুই বিভিন্ন মানে কি বলবো ওয়ার্ড নিয়ে জাগলিং করিস, বেশ ভাল লাগে বিষয়গুলো। তা কিছু লেখালেখি করছিস এখন? আমি ওগুলো তো জাস্ট মজা করে করা হয়। এটা আমার বন্ধু, মানে আমার তোরও বন্ধু সৌরভ এখন প্রতিষ্ঠিত প্রফেসর, কেএন কলেজে ছিল, এখন নিজস্ব অন্য কলেজে জয়েন করেছে, কলেজের নামটা ভুলে গেলাম। সৌরভ খুব ভালো লেখে, তো ওই প্রথম আমাকে মানে ও যে লেখে সেইটা থেকে আমারও মনে হলো সৌরভ লিখতে পারে, আমি কেন পারবো না। মানে আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছোট থেকে চলে, সৌরভ পারে মানে আমিও পারবো। সৌরভ মজুমদার, সৌরভ নিশ্চয়ই দেখছে আমি আশা করি। তো ওই আর কি। তো সৌরভ দেখলাম হঠাৎ করে, মানে বেশ কিছু, হঠাৎ করে না, সৌরভ অনেকদিন থেকে লেখে। সৌরভের লেখা দেখে কিন্তু আমার লিখতে ইচ্ছা করে প্রথম বছর 5 আগে থেকে। তো আমি সেরকম না, ভালো লেখে, অর্ণব খুব ভালো লেখে। অর্ণব তো লেখক, অর্ণব তো প্রতিষ্ঠিত লেখক। অর্ণবের তো ওটাই কাজ, সারাদিন এটা নিয়েই পড়ে থাকে। ওর সাথেও আছে, ইচ্ছে আছে কথা বলার, ও আছে আর অনেকে আছে। অর্ণবের লেখা দেখলে লিখতে ইচ্ছা করে না, ওই লেখাটা পড়তে ইচ্ছা করে পরপর। ও ভালো লেখে, একদম, হ্যাঁ খুব ভালো লেখে। তো এই আর কি, ওটা একটা মজার করে লেখা হয় আর কি, মানে একটা ইনার মিনিং দিয়ে কিছু লেখার চেষ্টা করি। লেখালেখিটা চালিয়ে যা, কারণ এই
সুন্দর মনটাকে বাঁচিয়ে রাখা দরকার। আমাদের অবশ্যই। ছেড়ে এত দূরে তুই আছিস, মোটামুটি ধর একদম শেষ পর্যায়েতেই প্রায় পৌঁছে গেছি। আরেকটা প্রশ্ন করব তোর কাছে, অবশ্যই। যে কখনো দেশে ফিরে গবেষণা করার ইচ্ছা আছে? অবশ্যই, প্রত্যেক দিন মনে হয়, ঘুম থেকে উঠে যেটা প্রথম যেটা মনে কতটা হয় মিস সেটা করিস? হচ্ছে যে হ্যাঁ, মানে না, শুধু মিস করার থেকেও বড় কথা হচ্ছে হুম সিস্টেমের একটা চেঞ্জ শুরু হয়েছে অনেকটাই। হুম আহ, হুম এই এই কথা বলতে গেলে এটা একটা আলাদা এপিসোড লাগে, কারণ অবশ্যই। রিসার্চ ছোট্ট ব্যাপারটা করে বল। আমাদের তো অন্যরকম ভাবে সমাজে একটা আছে। মানে আমি 4 বছর আগেও যখন বিভিন্ন মানুষের কাছে গেছি, বহরমপুরে গেছি, আশেপাশের বাড়ি যারা ভালোবাসেন তারাই হয়তো জিজ্ঞেস করলো যে কি করছে, তো গবেষণা চলছে, রিসার্চ চলছে, থিসিস জমা দেবো। তো প্রশ্নটা যেটা আসে যে আর কিছু করো না, মানে আপনি কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন না যে আর কিছু করো, বা একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টকে জিজ্ঞেস করেন না আর কিছু করো, কিন্তু যে বলছে আমি রিসার্চ করি এবং সেটার জন্য সে একটা মোটা অঙ্কের ফেলোশিপও পায় গভর্নমেন্টের থেকে, তারপরেও আপনি তাকে জিজ্ঞেস করছেন আর কিছু করো, তার মানে সেই অ্যাওয়ারনেসটা নেই যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কেরিয়ার অপশন। কিন্তু সেটা কিন্তু এই দেশে নেই, ঠিক আছে? এই দেশে হুম কিন্তু, এবং সেটা কিন্তু আমি টপ টু বটম বলছি, আমাকে এই প্রশ্নটা যিনি করেছেন তিনি একজন সাধারণ মানুষ হতে পারেন, আমাকে ক্লাস 12-এ, আমি নাম করছি না, আমাকে টিউশনে আমি পড়তে যেতাম, বায়োলজি টিচার, তিনিও এটা বলছেন, তার অ্যাওয়ারনেসটা টপ টু বটম নেই। এবং যেটা সব থেকে প্রবলেম, আমি যেহেতু পিএইচডির সময় আমাকে রেগুলার বিভিন্ন হসপিটালে যেতে হতো, সার্জারির সময় থাকতে হতো ব্রেস্ট স্যাম্পল, টিউমার স্যাম্পল নেওয়ার জন্য, তো আমি দেখেছি একটা ডাক্তার লেভেলেও, মানে সার্জনদের স্পেশালি একটা অনীহা আছে কাজ করার ওতপ্রোতভাবে রিসার্চারদের সাথে। মানে তাঁরা ঠিক খুব একটাও যোগ্য মনে করেন না, এবং তাঁরা নিজেরাও রিসার্চটা করেন না, যেটা আমাদের দেশে হুম রিসার্চের একটা ব্যাকবোনে একটা প্রবলেম, সেটা এদেশে নেই। এদেশে রিসার্চ করতে এত ভালো লাগে কারণ এদেশে আহ, আমার সাথে আরেকজন ফিজিশিয়ানের কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তারা আমাকেও যেরকম সম্বোধন করছে তাকেও সেভাবে সম্বোধন করছে, এবং একটা মিটিং এ আমার বক্তব্য এবং তার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য, মানে বক্তব্যের গ্র্যাভিটিতে কোনো পার্থক্য খোঁজা হয় না। এবং আমার যিনি পিআই, তিনি ফ্রান্সে মানে ডাক্তারি পাশ করে তারপরে পিএইচডি করে তারপরে পুরোপুরি ডেডিকেটেড রিসার্চার। তো এই জিনিসটা এই দেশগুলোতে খুব কমন, সেটা আমাদের দেশে এই অ্যাওয়ারনেসটা দরকার, যে মানে এটা ছাড়া হবে না। মানে একজন ডাক্তারবাবু তিনি তার তার এক্সপার্টিসটা হচ্ছে একটা প্রিফর্ম ট্রিটমেন্ট অপশনকে কারেক্ট ওয়েতে বেছে নেওয়া, কিন্তু এই হুম প্রিফর্ম ট্রিটমেন্ট অপশনটা তৈরি হয়েছে কিন্তু রিসার্চারদের জন্য। আজকে যদি রিসার্চ বন্ধ থাকে, বিভিন্ন ডাক্তারবাবুরা যেগুলো অলরেডি ওষুধ আছে সেগুলোকে পারমুটেশন কম্বিনেশন করে ইউজ করতে পারেন, কিন্তু সেটা কিন্তু দ্য ইজ নট দ্য পারফেক্ট অ্যাপ্রোচ উই আর লুকিং ফর। তো সেই জন্য রিসার্চাররা কিন্তু ইন্ডিসপেন্সেবল, সেইটা কিন্তু আমাদের সিস্টেমে এখনো অভাব আছে। তো আমার মনে হয় সেই জিনিসটা জন্য যদি মানুষকে অ্যাওয়্যার করতে হয়, তাহলে আমরা যারা এই বাইরের এক্সপোজার গুলো পাচ্ছি তাদের ফিরে গিয়ে সিস্টেমে থেকে সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমি বাইরে থেকে এখান থেকে বলে দিলে তো সিস্টেম চেঞ্জ হবে না। তো আই হ্যাভ হুম টু গো ব্যাক। শুধু আমি না, মানে আমার মতন যারা, আমার বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে যারা গবেষণা করছে, আহ, তারা ফিরে গিয়ে এই সিমিলার এনভায়রনমেন্ট কিভাবে করলে হবে সেইটা, এবং সেই জন্য নতুন যারা মানে ডাক্তারি পাস করছে আমাদের দেশে, তাদেরও বাইরে এসে এক্সপোজারটা দরকার, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, যে কিভাবে রিসার্চটাকে ইনক্লুড করা যায় তাদের প্রোগ্রামের মধ্যে, যাতে একটা সত্যি কংক্রিট কথা। একটা সিস্টেম জেনারেট হুম করা যায়। নিশ্চয়ই। একদম শেষে এসে তুই খুব ভালো শুধুমাত্র লাগলো আমাদের দেবাদিত্য, খুবই আমাদের ভালো লাগলো, শোন, মানে আমাদের এটা আমাদের স্কুলের শুধুমাত্র ছাত্রদের জন্য না, মানে ওভারঅল যারা দেখছে বা আগামীতে যারা দেখবে এই লাইভ শোটা, সেই সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি তোর কোনো বার্তা থাকে তুই সেটা দে। আমি বাচ্চাদেরকে কোনো বার্তা দেবো না,
আমি আমি সেই জায়গায় নেই বাচ্চাদেরকে বার্তা দেবো। আমি বাচ্চাদের বাবা মাদেরকে একটা বার্তা দেব, যে যেটা আমি আমার মা বাবার থেকে শিখেছি। আমার মা বাবা আমাকে মানে যেটা শিখেছি, যে উনি আমাকে কিছু শেখাননি। আমি আমার বাবা মার থেকে এটাই শিখেছি যে ওনারা আমাকে কিছু বলেননি যে তুমি কেন ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিংটা পড়ছো না, ঠিক আছে, তুমি কেন মানে এইটা করছো ওইটা করছো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা মায়েদের জন্য, যে আপনার ছেলে বা মেয়ের যেটাতে ইন্টারেস্ট সেটা করতে দিন। তাতে হয়তো আপনার স্বপ্নটা পূর্ণ হবে না, কিন্তু মানে সে কিন্তু অনেক মানে বেটার একটা সুস্থ একটা জীবনে থাকবে, ডিপ্রেশনে ভুগবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেশে আমি এটা দেখেছি, একটা একজন ছেলে বা মেয়ে, সে হয়তো মাস কমিউনিকেশন পড়েছে, তার 38 বছর বয়সে গিয়ে মনে হলো যে সে এবার মেডিকেল স্কুলে যাবে। আমাদের দেশে একজন 38 বছরের মানুষ ভাবতেই পারেন না যে সে স্ট্রিম চেঞ্জ করবেন। সে মেডিকেল স্কুল পড়ার পরে কিন্তু সে ফিজিশিয়ান হয়ে প্র্যাকটিস করছেন না, সে হয়তো তারপরে জার্নালিস্ট হয়ে গেলেন। এই যে ইচ্ছেটা, অন্যের ইচ্ছেটা চাপিয়ে দেওয়াটা, এইটা দয়া করে করবেন না। আপনার ছেলে বা মেয়ে যেটা করতে চায় করতে দিন, অবশ্যই গাইড করবেন, মানে যেটা গাইড করা সেটা আলাদা জিনিস, কিন্তু গাইডেন্সটা যেন আপনার ইচ্ছে পূরণ করার জন্য আপনি তাকে দিয়ে করাচ্ছেন সেটা করবেন না। তাহলে কিন্তু সেটা তো হবেই না, ও যেটা করতে চেয়েছে সেটাও হবে না, এটা আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না, মানে তোর কাছে কৃতজ্ঞ এইটুকু যে তুই তুই এত কঠিন কঠিন কথাগুলো, এত মানুষের মনের মিসকনসেপশন গুলো খুব সহজ সরল বাক্যে, খুব সহজ সরল কথায় একদম দিনের আলোর মতোই পরিষ্কার করে দিলি। এবং আমাদের শুধুমাত্র স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত অভিভাবক, আমাদের পেজের ভিউয়ার্স যারা দেখছেন, যারা দেখবেন, প্রত্যেকের, আমাদের বহরমপুরবাসী প্রত্যেকের তরফ থেকে তোকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমি যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, তুই যখন আমাকে প্রথম বললি প্রোগ্রামটা করতে হবে, তো ভীষণ আনন্দ হলো, ভীষণ আনন্দ। আমি সৌরভকে বললাম, সৌরভও খুব এক্সাইটেড হলো, সবকিছু হলো। তারপরে আমার মাথায় যেটা প্রথমে এলো, যে স্কুল মানে 2005-এ যেখান থেকে বেরিয়ে এসেছি, স্কুলের প্রোগ্রাম মানে স্কুলের ইউনিফর্মটা মনে পড়লো প্রথমে। তো স্কুলের ইউনিফর্ম, আমি আমার স্ত্রীকে, গুঞ্জনকে বললাম যে স্কুলের ইউনিফর্মটা খুব মনে পড়ছে। তো জিজ্ঞেস করলো যে স্কুলের ইউনিফর্মের কালার কি ছিল। তো আমি একটা পুরোনো ছবি থেকে দেখালাম যে এরকম। তো ও খুঁজে খুঁজে জামাটা বের করলো, যেটা কলারটা আমাদের এই কালারের থাকতো, কিছুটা মানে ম্যাক্সিমামটা এরকমই কালারের, সেইটাকে কিছুটা পরে নিজেকে স্কুলের স্টুডেন্ট হিসেবে আবার মনে করার জন্য ভালো লাগলো আর কি, মানে আবার অনেক অনেক কিছু স্মৃতিতে ফিরে গেলাম। সেই সত্যি পুরোনো দিনগুলোয় ফিরে গেলাম আমরা, এটা অবশ্যই মানতেই হবে। তা শেষে একটাই কথা বলবো, যে খুব ভালো থাক, খুব সাবধানে থাক, সবাই ভালো থাকুন, তোরাও ভালো থাক। আগামী দিনগুলো তোর সত্যি করেই খুব সুন্দর হয়ে উঠুক, আরো আরো উন্নতি কর, আরো উন্নতির শিখরে তুই পৌঁছে যায়, এটা আমাদের সকলের তরফ থেকে তোর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকুন, গুজবে কান দেবেন না, যেগুলো প্রিকশন মেনে চলার মেনে চলুন। কিন্তু আর আরেকটা অনুরোধ, আপনার পাশের বাড়ির মানুষটি যার সঙ্গে আপনি চিরকাল হেসে কথা বলেন, হঠাৎ করে করোনা হয়েছে বলে তাকে দূরে সরিয়ে দেবেন না। পরবর্তী লোকটি আপনিও হতে পারেন। ইম্পর্টেন্ট কথা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললি। এবং করোনা কিন্তু চোরের মতন আপনার জানলা দিয়ে ঢুকবে না। সেই মানুষটি যদি ঘরের ভেতর থাকে, আপনার বাড়িতে কিন্তু হেঁটে করোনা আসবে না। তো আপনি তাকে তার মতন থাকতে দিন, তাকেও বাঁচতে হবে, এবং নিজেও প্রিপারেশন নিন যে আপনারও হতে পারে, হলে কি করবেন। ফ্রিকড আউট হয়ে গিয়ে হঠাৎ করে ভয় পাওয়ারও কিছু নেই, যা যা প্রিকশন নেবেন, আর অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সবাই ভালো থাকুন, এবাদিত্য ভালো থাকিস, আরো প্রোগ্রাম দেখার জন্য। এরপরে অনেকে আমাদের স্কুলের প্রত্যেকে একটা করে প্রোগ্রাম হোক, তোকেও পাশে পাবো আগামীতে নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই, স্কুলের যে কোনো ডেভেলপমেন্টাল কাজে আমাদের বন্ধুরা সবাই আছি, এটা আমার বিশ্বাস। তো সেই ব্যাপারগুলো আছে। খুব খুব ভালো লাগলো এই সময়টা, এই একটা ঘন্টা আমার আগামী দিনগুলোতে আমাকে, মানে কি বলবো, অনেক বেশি, আরো বেশি এনার্জি কিন্তু আমি এই একটা ঘন্টায় পেয়ে গেলাম। খুব ভালো থাকিস, আর বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি, অনেকদিন পর দেখা হলো তো। ভালো থাকিস। ওকে, ঠিক আছে, টাটা। ওকে বাই, সকলে খুব ভালো থাকুন, নমস্কার। নমস্কার।